আহ, আজকে কতগুলো জিনিস নিয়ে একটা লাইভ, গত সপ্তাহে যেমন লাইভটা খুব মন দিয়ে করেছিলাম। সব দিন তো মানুষের সমান যায় না। আজকে আমার মন মেজাজটা সব কারণেই খুব খারাপ। কিন্তু আমাদের কাজের জায়গায় পার্সোনাল আর প্রফেশনাল ব্যাপারটা এক করে গুলিয়ে দিলে হয় না। কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবন দুটোকে আলাদা রাখতে হয়, কিন্তু কেন জানি না। আচ্ছা, তোমাদের একবার আমার গোল্ডু সোনাকে একবার দেখিয়ে দিই। গোল্ডি, গোল্ডি, হ্যাঁ, এই যে গোল্ডি সোনা বসে আছে। একে না দেখালে আমার লাইফ কমপ্লিট হয় না আসলে। ও আমার জীবনে, আমি একটু এদিকে ঘুরে বসি, তাহলে কি হবে, আমার মনে হয় লাইটটা ঠিক নেবে। লাইটটা কি খুব বেশি হয়ে গেল? লাইটটা একটু ইয়ে করে দিই, কমিয়ে দিই। 1 মিনিট, আমার যেন মনে হচ্ছে লাইটটা খুব বেশি হয়ে গেছে। আমি জীবনে লাইফ থেকে উঠে কখনো যাই না, তবে আজকে বাধ্য হলাম। মনে হলো লাইটটা খুব বেশি লাগছে। এবার মনে হচ্ছে অনেকটা ঠিক, কারণ আমার পিকচার যদি খুব খারাপ লাগে তাহলে কিন্তু লাইভ ভালো হবে না। যাই হোক, ঘড়িতে কাটায় কাটায় 7টা। আমি আর দেরি করব না। কেউ জয়েন করুক চাই না করুক, রেকর্ডিং দেখে নেবে। আমার আসার কথা, গল্প বলার কথা, ঠিক টাইম মতো আমি গল্প শুরু করব। 2 বন্ধু, এই গল্পটা আমার শোনা। দুজনেই সদ্য স্কুল পাশ করে 11-12-এ ভর্তি হয়েছে। একজন 12-এ পড়ে, একজন 11-এ পড়ে, কিন্তু দুজনেই একই বয়সী। কিন্তু ওই একজন একটু দেরিতে ভর্তি হয়েছে, একজন একটু তাড়াতাড়ি ভর্তি হয়েছে। সেই কারণে ওদের ইয়ারটা হয়তো পার্থক্য আছে, কিন্তু ওরা একই বয়সী। এই 5-6 মাসের ছোট বড়, সেই কারণেই 1 বছর ওদের গ্যাপটা হয়ে গেছে। তো একজনের দেশের বাড়ি হচ্ছে মানে গ্রামে, একদম গ্রামে। পিন্টু বলে একটা ছেলে। তো সে পিন্টু বলে ছেলেটা একদিন ওই গৌরবকে গল্প করে, যে কিনা একদম শহরে থাকে যে ছেলেটা, যে জানিস তো আমাদের দেশের বাড়িতে না কিছু অদ্ভুত ঘটনা ঘটে। অবশ্য আমাদের দেশের বাড়িতে যে আত্মাগুলো, মানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, সবাই যে ফিল করতে পারে তা নয়। তবে আমরা সবাই কিছু না কিছু সময় ফেস করেছি, এবং রোজ যে ফিল করতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই। আর ফিল করার জন্য সেই সমস্ত কিছু, তাদের সেই ফিল করার যে তাদের একটা তাদের সেন্স করার যে ক্ষমতা, সেটাও থাকতে হবে যাকে সে যে ফিল করছে। তবে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। বয়সটা অল্প, একটা চ্যালেঞ্জিং বয়স। তো গৌরব বলে, পিন্টু, আমাদের তো সামনে সামার ভ্যাকেশন, চল আমরা একটু গিয়ে তোদের দেশের বাড়িতে দেখে আসি, ভূতুবাবুর সঙ্গে আলাপ করে আসি। প্রথম কথা একটা বলি, সেটা হচ্ছে কখনো কোনো এন্টিটিকে নিয়ে, কোনো কিছুকে নিয়ে ঠাট্টাই আর কি বা অসম্মান সূচক কথা না বলাটাই মনে হয় শ্রেয়। আজকে আমি কিন্তু কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না, এতক্ষণে কাউকে দেখতে পেলাম। সোনালি দিয়ে এসছে। আমি তো জানো 7টার সময় ঠিক চলে আসবো, সেই কারণে 7টার সময় চলে এসছি। একদম গল্পটা শুরু করে দিয়েছি যে 2 বন্ধু, গৌরব এবং পিন্টু। পিন্টু হচ্ছে গ্রামের ছেলে, দুজনেই একই বয়সী, কিন্তু একজন 11-এ পড়ে, একজন 12-এ পড়ে। ওই 5-6 মাস গ্যাপের বলে একজন এক ক্লাস উঁচুতে পড়ে, এক ক্লাস নিচুতে পড়ে। তা পিন্টু একদিন গল্প করে যে গৌরবকে, যে জানিস তো গৌরব, আমাদের দেশের বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সবাই আমরা কেউ না কেউ ফিল করেছি, বাড়ির লোকেরা। কিন্তু এই নয় যে প্রতিদিন ফিল করা যায়। যাদের ফিল করার ক্ষমতা আছে, যাদের সেন্স করার ক্ষমতা আছে, তারাই করে।
এবং তাদের ইচ্ছে মতন তারা যদি ইচ্ছে করে ফিল করাতে তারা তবেই ফিল করব। তবে এটা কিন্তু আছে, সেটা কিন্তু আমরা সহবাস করি বলতে গেলে, প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা একসঙ্গে থাকি। তো বললো যে তো বয়সটা কি হয়, বয়সটা খুব চ্যালেঞ্জিং বয়স। আমি কিন্তু কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না। হ্যালো প্রিয়, এই তো আচ্ছা, হ্যালো সোনালিদি, আমার ডায়না, আমার সুন্দরী, হ্যালো সুকল্যাণ। তো আমার কোনো সাউন্ডের অসুবিধা হলে আমাকে বলো, আমি আজকে কমেন্টস দেখতে পাচ্ছি, আমি একটা ট্যাপ করলে কমেন্টস দেখতে পাচ্ছি। তো যাই হোক, হ্যাঁ এটা বেশ ভালো ব্যাপার। মানে তোমার ধরো আমি গোল্ডিকে একবার দেখিয়ে দিই তোমাদের, আমার না গোল্ডিকে না দেখালে শান্তি হয় না। এই দেখো গোল্ডি, গোল্ডি আমার শুয়ে আছে, দেখেছো গোল্ডি, টাকা 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 টাকা, এই গোল্ডি এই গোল্ডি, আহ দেখো ও আমাকে একটা মুহূর্ত ছাড়তে চায় না। মানে আমি যে লাইভ করছি সেটা ওর কাছে খুব অপছন্দের, যে আমার একদম বউ কেন আমাকে ছেড়ে লাইভ করছে। হ্যালো তনু। তো সেই দুই বন্ধুর মধ্যে একটা চ্যালেঞ্জ হয়, হ্যাঁ, যে মানে চ্যালেঞ্জ না, পিন্টু গৌরব বলে পিন্টু চল তোদের দেশে বাড়িতে যাই, একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ই করা যাবে, ফিল করা যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, হ্যালো সুস্মিতা, আমার বুনু। তো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করা যাবে, প্রথম কথা এটা ইয়ার্কির ব্যাপার নয়, এবং প্রত্যেকটা শক্তিকে সম্মান, যার জন্য অসুরকেও কিন্তু আমরা পুজো করি। পুজো ব্যাপারটা হচ্ছে সম্মান সূচক, কোনো কিছুকেই কিন্তু অসম্মান করাটা উচিত না। কারণ তুমি যেটাই করবে সেটাই কিন্তু তোমার কাছে ঘুরে আসবে, যেটা একদম অদ্ভুত ধরনের একটা মানে রিভার্স অর্ডারে কিন্তু সেটা আসবে। তো সেটা যাই হোক, ওরা যায়। প্রথম দুদিন রাত্রিবেলা ওদের কোনো অসুবিধা হয়নি, এবং গ্রাম সবুজ চারদিকে ঘেরা, ওদের ভীষণ ভালোও লেগেছে। তো গৌরব অনেকটা ভুলেও গেছে যে এখানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করতে এসেছিল সেটাই গৌরব ভুলে গেছে। তো তোমার চোখে আমি সবসময় সুন্দর। তো ওরা ভুলেই গেছে যে কেন এসছিল গৌরব। গৌরব মনে করছে একটা বেশ সামার ভ্যাকেশন কাটাতে এসছে, আমি ভালোই লাগছে, চারিদিকে শুধু গ্রিনারি, ফ্রেশ অক্সিজেন, সকালে উঠলেই চারিদিকে জমি জায়গা আছে। এবং যেহেতু দেশের বাড়িতে পিন্টু বেশি যায় না, পিন্টু গেছে সেখানে কাকা কাকিমা বুড়ো ঠাকুমা আছে, সেখানে আদর যত্নের কোনো অভাব নেই। দুই বন্ধুকে ওরা আলাদা চোখেও দেখছে না, একইভাবে মুড়ি মুরগি নাড়ু যত ঘরের খাবার যা রাখা আছে, আচারের বয়াম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ওদের দুজনের একদম দখলে। তো বেশ ভালোই কাটছে। কিন্তু বারবার গৌরব একটা কথা মাঝে মাঝে রাত্রিবেলায় বলছে যে হ্যাঁ রে পিন্টু, যে কারণে তোদের এখানে এলাম, যে কারণে তোদের এখানে এলাম, যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ফিল করব, কিছুই তো ফিল করতে পারছি না রে। তা বললো আসলে সবাই তো ফিল করতে পারে না, আর এটা তো ইচ্ছাকৃত আমি ডাকতে পারি না, তবে আমরা সবাই কিছু না কিছু সময় কিছু না কিছু অস্বাভাবিকতা ফিল করেছি। হ্যালো শশী। তো তারপরের দিনই ওদের বাড়ি চলে যাওয়ার কথা আর কি। মানে ওদের যে কদিন বাড়িতে বলে এসছে, একটা শহরের ছেলে বা গ্রামে থাকবে বলে এসছে বন্ধুর বাড়িতে, একটা 11-12 ছেলে আর কত স্বাধীনতা থাকে। ঠিক আছে, একদিন বিকেল বেলায় ওরা একটা বেশ একটা ছোট্ট গামলা মতো নিয়ে, যেটা গ্রামে হয় ম্যাক্সিমাম সময়, মুড়ি, তারপরে আলুর তরকারি, পেঁয়াজ কুচি কুচি, তারপরে তোমার চানাচুর, তেলে ভাজা, সমস্ত কিছু নিয়ে ওরা বেশ জমিয়ে খাচ্ছে, আর দুই বন্ধু গল্প করছে। ঘরে কিন্তু ওরা একাই আছে, এবং বেশ বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। গরমকালের সন্ধে মানে অনেকটা পরেই হয়েছে, কারণ গরমকালে তো আমাদের যেহেতু সামার ভ্যাকেশনে গেছে, গরমকালে সন্ধে হতে অনেক সময় লাগে। তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো সাধারণত অন্ধকার হয়ে গেছে, তা ওরা ওই একটা ভোল্টেজ খুব একটা যে বেশি তা না, কিন্তু ওরা টিমটিমে একটা আলোর মধ্যেই ওরা দুজন গল্প করছে, ওদের খেয়ালই নেই। মানে নানা রকম তরকারি মিশিয়ে টিশিয়ে ওরা বেশ খাচ্ছে। এইবার
হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গেছে। কারেন্ট অফ হওয়াতে কি হয়েছে, গোটা ঘরটা অন্ধকার হয়ে গেছে, গোটা ঘরটা। তো গোটা ঘরটা অন্ধকার হওয়াতে ওরা কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এতটাই অন্ধকার যে একে অপরের হাত পর্যন্ত দেখতে পাচ্ছে না। একদম এত যে বাইরে অন্ধকার নেমে এসছে সেটা কিন্তু বুঝতে পারেনি ওরা দুই বন্ধু, কারণ গল্পে এত মত্ত ছিল তখন, মানে মোটামুটি ধরে নাও রাত 8টা। তো হঠাৎ করে মনে হলো যে খাট থেকে কেউ একটা উঠলো, তো তারপরে আবার চুপ হয়ে গেল। তো ওই অন্ধকারই ওরা তোমার ইয়ে খাচ্ছে, মুড়ি খাচ্ছে। তো একবার বললো যে তোমার গৌরব, পিন্টু একবার দেখবি না যে কেন লাইটটা চলে গেল, বা একবার কিছু একটা বাইরে থেকে হ্যারিকেন নিয়ে আসবি না, গ্রামের বাড়ি তো লণ্ঠন ফন্টন সবই থাকে, তো একটা কিছু নিয়ে এত অন্ধকারে কি যে কি খাচ্ছি, কি মুখে চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। তখন গৌরবের এই পিন্টুর গলাটা অনেক দূর থেকে আসছে। বলছে তুই কার সঙ্গে কথা বলছিস? আমি তো দেখছি যে আমাদের ওটা যে কি হয়, ফিউজ কেটে যায়, ফিউজ কেটে গেছে কিনা, আমি তো সেই মিটারের কাছে আছি, তুই কার সঙ্গে কথা বলছিস ঘরে? তখন ফিউজ কেটে গেছে, ওটা ঠিক করতে করতে ওদের লাইটটা জ্বলেও গেছে ঘরে। আর গৌরব চিৎকার করে তোমার মুড়ির বাটি ফাটি সমস্ত ফেলে দিয়েছে। তখন পিন্টু জিজ্ঞেস করছে যে কি হলো? আমি তো লাইটটা জ্বালা, আমি তো ফিউজটা ঠিক করতে গেছিলাম, দেখলি না আমি খাট থেকে উঠে গেলাম, তুই না দেখতে পেলি না, তো একটা ভাইব্রেশন তো হলো। হ্যাঁ তোকে বলে যায়নি তাই জন্য ভয় পেলি? তা বলো না। তখন ওর চোখ মুখ ওই ফেন্ট হয়ে গেছে দেখে ওকে অনেকটা জল ফল দেয়া হলো, মানে ওকে জল টল দিয়ে ওকে ফ্রেশ করা হলো। তারপরে বললো যে তুই যে চলে গেলি সেটা বুঝবো কি করে, কারণ সমানে আমার হাতের সঙ্গে আর একটা হাত ঠেকছে, মানে এইভাবে মুড়িটা খায়, তো আর একটা হাতও কিন্তু ধাক্কা মেরে মুড়ি খাচ্ছে সমানে। ও যতবার মুড়ি খেয়েছে আর একজনও মুড়ি খাচ্ছে, তা ও মনে করছে যে আর একটা হাত অবভিয়াসলি পিন্টুর, হয়তো পিন্টু চুপ করে খাচ্ছে লোডশেডিং হয়ে গেছে বলে, ভাবছে কি করবে। ওই আর একটা হাত যে অন্য কিছু ছিল, মানে অস্বাভাবিক একটা কিছু, কিন্তু হাতটা কিন্তু কোনো ক্ষেত্রে ঠান্ডা। মানে আমি এটা সবসময় বিশ্বাস করি না যে ওই অশরীরী বলতেই তাদের হাত পা ঠান্ডা হবে, কারণ আমি ফিল করেছি তাদের হাত পা ঠান্ডা হয়নি, কিন্তু আমি যাদেরকে ফিল করেছি তাদের হাত আমি কোনো সময় ঠান্ডা দেখিনি। তাই আমি এটা বিশ্বাস করি না, কারণ আমি তো ফিল করেছি, আমি তো জীবনে বহুবার ফিল করেছি। হ্যালো ইন্দ্রাণী, ওয়েলকাম টু মাই লাইভ, গুড ইভিনিং। তো আমি বিশ্বাস করি না যে সবসময় ওই প্যারানর্মাল ব্যাপারগুলো হাত ঠান্ডা হবে, পা ঠান্ডা হবে, ঠান্ডা বাতাস হবে, কিন্তু হয় টেম্পারেচারে একটা পার্থক্য থাকে, আবার নর্মালও থাকে অনেক সময়। তো ও বলছে যে আর একটা হাত সমানে আমার সঙ্গে হাত ধাক্কা মেরে মুড়ি খাচ্ছিল, তাহলে ওই হাতটা কার? তখন গৌরব বাড়ির লোককে সবাইকে ডেকেছে, পিন্টু বাড়ির লোকও সবাই এসছে, সবাই শুনেছে, দিয়ে বলছে যে তোমরা এখানে গ্রাম দেখতে আসোনি? তা বলছে না আমি কাকিমা, আমি এখানে ভূত দেখতে এসেছিলাম, যে তোমাদের এখানে নাকি এরকম একটা এনার্জি কাজ করে, তো নেগেটিভ এনার্জি ফিল করতে এসেছিলাম, জিনিসটা ঠাট্টাই একই করতে এসেছিলাম, মজা করতে এসেছিলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স গেইন করতে এসেছিলাম, কিন্তু ব্যাপারটা যে এতটা সিরিয়াস হয়ে যাবে সত্যি সত্যিই যে এরকম আছে, এবং এইসব ব্যাপার নিয়ে যে মজা করতে নেই আজকে আমি প্রথম ফিল করলাম, কারণ মুড়ির বাটিতে পিন্টু অনেকক্ষণ আগে উঠে গেছে ইয়ে করার জন্য, ফিউজ কেটে গেছে কিনা দেখার জন্য, আমি বুঝতেই পারিনি, কারণ সমানে আমার সঙ্গে আরেকজন কিন্তু হাতে হাত ঠেকিয়ে মুড়ি খেয়ে যাচ্ছে, এবং হাতে মুড়ি খাচ্ছে কিনা জানি না, তবে মুড়িটা নিচ্ছে, আর হাতটা কিন্তু হিম শীতল। তখন ওরা বলেছে যে হ্যাঁ এখানে অনেকভাবে ফিল করে, হ্যাঁ এভাবে কেউ ফিল করেনি হয়তো, তবে অনেকভাবে ফিল করে, আর এসব ব্যাপার নিয়ে বলতো না আমি আর থাকবো না। তা বলছো তুমি ভয় পেও না, আমরা সবাই তো আছি। তা বলতো না আমি ভয়, আজকে আমি রাত্রে ঘুমাতেও পারবো না, কিছুই না, আমি আমি আজ আমি আজ তোমাদের সকলের মাঝখানে থাকবো, আমি আজকে একা ঘরে থাকবো না। তখন ওর কাকিমা জেঠিমা সবাই বলে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাতে কি হয়েছে, তুমি আর পিন্টু কি আলাদা আমাদের কাছে? তুমি তো আমাদের সন্তানের মতন,
তুমি আমাদের ঘরেই থেকো সবারই সামনে। মানে ওর তখন আর কোনো ব্যাপার নেই যে ও চাইছে লোকের মাঝখানে থাকতে। তখন ওদের মাঝখানে সারা রাত কোনো রকমে থেকেছে, ঘুম তো হয়নি। তারপরের দিন সকালে উঠেই ও বাড়িতে চলে গেছে। এই একটা ঘটনা আমি শুনেছিলাম, এই একটা ঘটনা তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। তো যাই হোক, আমার দ্বিতীয় গল্পের দিকে যাই, কারণ আমি খুব একটা গ্যাপ নিই না। আগে যেমন খুব জমিয়ে গল্প করতাম, এখন আর সেই ইন্টারনেট কানেকশনের জন্য, এবং যেহেতু একটা অন্য জায়গায় আছি, এখানে ইন্টারনেট কানেকশনটা আরোই লো, সেহেতু আমি খুব একটা রিস্ক নিই না, কারেন্ট যখন তখন চলে যেতে পারে। আর আজকে আমি যে মোবাইল থেকে করছি সেই মোবাইলে কোনো সিমও নেই, শুধুমাত্র ওয়াইফাই থেকে করছি। যাই হোক, একটা হচ্ছে আমরা সবসময় বলি এক ডাকে সাড়া দিও না, এই কথাটা কিন্তু বলি। তো দুই বন্ধু তারা ঠিক করেছে তারা মিলিটারিতে জয়েন করবে। তার জন্য তো কিছু পরীক্ষা দিতে হয়, ফিটনেস লাগে, সবকিছু লাগে, চোখের সবকিছু সুস্থতা লাগে, তাদের কতটা দম আছে দৌড়ানোর, কতটা কষ্ট করার দম আছে, কতটা কি আছে, সমস্ত কিছুই পরীক্ষা করে নিতে হয়। এবং শরীরে পুরোপুরি ভালো লাগলো, আচ্ছা যাক তোমার ভালো লেগেছে, সবকিছুই ঠিক করতে হয়। এবং ফিটনেসটা ভীষণ দরকার, এবং পরিশ্রমী হওয়া খুব দরকার, সকালে ওঠার অভ্যেসটা খুব দরকার। তো একটা বন্ধু রাকেশ আর আরেকটা বন্ধু বিকাশ। তো রাকেশ বিকাশকে বলে যে দেখ, আমরা দুই বন্ধু চেষ্টা করব, যদি জয়েন করতে পারি একবার তাহলে আমাদের ভাগ্যটা খুলে যাবে, কারণ আমাদের এমনি জেনারেলে তো চাকরির কোনো চান্স খুব একটা নেই। তো একটা কাজ করব, ওরা কোন রাস্তা দিয়ে দৌড়াতো বলছে, ওই এয়ারপোর্টের কাছাকাছি কিছু রাস্তা আছে বিরাটির ওখানে, ওই রাস্তাগুলো ভোরবেলার দিকে ফাঁকা থাকে। তো ওরা ওই রাস্তা দিয়ে ওই 4টের দিকে দৌড়াতো, যদিও ফাঁকা থাকে না, ওই সাইড দিয়ে ওরা ওরকম দৌড়াতো। তো দুজনের বাড়ি মোটামুটি কাছাকাছি ছিল। এই রাকেশ যে সে একটু ঘুম কাতুরে ছিল, তা বিকাশকে প্রায় বলতো যে বিকাশ তুই আমাকে ফোন করে তুলে দিবি, আমার রেডি হতে বেশিক্ষণ সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট ম্যাক্সিমাম, ততক্ষণে তুই আমাদের বাড়িতে চলে আসবি, আমরা একসঙ্গে বেরিয়ে যাব। একদিন রাকেশ কি হয়েছে যে রাকেশের রাত্রিবেলা কোনো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন ছিল। তো বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকাতে ওর অনেকটা সময় লেগে গেছে বিয়ে বাড়ি থেকে ফিরতে, কারণ সম্ভবত ওর বন্ধুর বোনের বিয়ে ছিল। অনেক দায়িত্ব থাকে না বন্ধুর বোনের বিয়েতে, নিজের বোনের মতনই তো হয়। তো ও ফিরে এসে মনে করেছে কালকে কি পারবো যেতে। এরকমও যে হয়নি তা না, যে এরকম হলে রাকেশ আচ্ছা আমার সাউন্ড সব ক্লিয়ার শোনা যাচ্ছে তো, আমাকে একটু বলো না, আমাকে একটু বলো তো সোনালিদি, যে আমার সাউন্ড পিকচার ক্লিয়ার কিনা। পিকচার মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু সাউন্ডটা ক্লিয়ার কিনা দেখো। তো ওরা বলেছে যে আসলে আজকে আমি একটু আজকে আমার মনটা খুব খারাপ, আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না। সব দিন তো মানুষের মন সমান থাকে না, তবে কাজের জায়গায় আমরা যদি আমরা সেটা ক্যারি করি সেটা মুশকিল হয়। কাজের জায়গায় সে মন খারাপটাকে রেখে এসে আমাদেরকে একটা সিরিয়াসলি কাজ করতে হয়। কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ। হ্যাঁ, একদমই পারিবারিক ব্যাপার। কিছু কিছু সময় না খুব নিজের লোক মানুষকে ভুল বোঝে। ছোট্ট কথা থেকে তুমি দেখবে একটা ছোট্ট দেশলাই থেকে কিন্তু বিশাল আগুন লেগে যায়। বা তো সেটাই হচ্ছে ব্যাপার। অনেক সময় বোঝাতে অক্ষম হই যে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি। আজকে সত্যি আমার মনটা খুব খারাপ। মানে এর আগের দিন যে লাইভটা করছিলাম খুব তড়বড় করে, তবে আমি জানি না, আমার চেষ্টা করব আমি আমার বেস্টটুকু দেওয়ার। তোমরা একটু মানিয়ে নিও, আজকে হয়তো আমি লাইভ কেমন করতে পারছি আমি নিজেও জানি না, তবে আমাকে জানিও, সত্যি কথা জানিও যে আমার লাইফটা কেমন লাগছে। আমি চেষ্টা করছি, তাই একদম বোঝা যাচ্ছে না তাহলে আমি পরীক্ষায় উতরে গেছি। কারণ বোঝা না যাওয়াটাই উচিত। আমি যখন চেম্বারে কাজ করি এক্স্যাক্টলি এই কথাটাই আমি মাথায় রেখে কাজ করি, যে কাজের জায়গায় কিন্তু আমি একদম সেটাকে আনবো না। হ্যালো বিরাজ। তো এবার সেদিন মনে করেছে দুজন বন্ধু, থ্যাংক ইউ, যাক তুমি আমার মনোবল বাড়িয়ে দিলে। তো সেদিন রাকেশ ঠিক করেছে যে কালকে সকালবেলা কি পারবো উঠতে, এত ভোরবেলা
কিন্তু ওর না মন কিছুতেই চাইলো না, মানে ফোন করব করব করে অনেক সময় তো হয় না যে ফোনটা করতে পারি না, তা কিছুতেই ওর মনটা চাইলো না যে বিকাশকে একটা ফোন করি। যতবার ফোন করতে যাচ্ছে ততবার হয় টয়লেটে যাচ্ছে, নাহলে ব্রাশ করতে যাচ্ছে, না হলে একটা কোনো ফোন আসছে। ওর আর ফোন করা হলো না যে কালকে আমি যাবো না, তুই ডাকিস না, তুই একাই চলে যাস হাঁটতে। তো এই করতে করতে ও ঘুমিয়ে গেছে কখন, কারণ ও ক্লান্ত ছিল। এইবার খুব ভোরবেলায় যখন যেমন সময় ও ফোন করতো, ঠিক সেই সময় ফোন এসছে, যে ফোনটা এসছে। ফোনটা আসা মাত্রই ও ফোনটা ধরে বলেছে হ্যাঁ 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 উঠছি উঠছি এরকম বলেছে। এবং ও দেখলো যে ওর বন্ধুর ফোন, মানে ওই রাকেশ আর বিকাশের ফোন। বিকাশ পুরো লেখা আছে বিকাশ নামটা। তো ফোনটা দেখে ও এমনিতে ঘুমের ঘরে থাকলেও নামটা তো মানুষ আমরা দেখি যে কে ফোন করছে রে বাবা, তা একটু যেন মনে হলো আজকে আগেই ফোন করেছে। ও আর ঘড়ি দেখলো না, দেখলো যে ফোন যখন করেছে তখন নিশ্চয়ই ওর নিশ্চয়ই আমারই টাইম দেখতে ভুল হচ্ছে, তাহলে নিশ্চয়ই সময় হয়ে গেছে। ও বলে হ্যাঁ তুই আয়, আমি উইদিন 15 মিনিটস আমি রেডি হয়ে যাচ্ছি। তারপরে ও যখন রেডি হচ্ছে তখন ও শুনছে যে নক করছে কেউ। ওর কিন্তু বারবার মনে হচ্ছে আজকে অন্ধকারটা খুব বেশি। তো ও বারবার নক, না, টক 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 এরকম নক করলো 3 বার। দিয়ে বললো কিরে এখনো হলো না? একদম বিকাশের মতনই গলা, কিন্তু বিকাশই বলছে। তো ও বললো হ্যাঁ 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 আমি আসছি আসছি বলে ও ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখছে যে ওর মানে কিচ্ছু ওর মধ্যে, মানে কোন রাস্তায় কোনো লোকজন কিছু নেই, কোনো লোকজন নেই, মানে ওর বন্ধু বা কিছু। ও একবার মনে করলো যে ওকে ডেকে হয়তো অধৈর্য হয়ে ওর বন্ধু রওনা হয়ে গেছে হাঁটতে। কিন্তু তার পরক্ষণে যখন ও ঘড়ির দিকে তাকালো, ও ঘড়িটা পড়েছে অন্য মানুষ হয়ে, তখন দেখছে রাত 2:30, যেটা কিনা কোয়াইট ইম্পসিবল। রাত 2:30 সময় কোনোদিনই ফোনও করবে না আর ওরা হাঁটতেও যাবে না। ওর তখন জিনিসটা না খুব অস্বাভাবিক লেগেছে। ওর অস্বাভাবিক লাগাতো তাড়াতাড়ি করে ঘরে ঢুকে ও দরজা বন্ধ করে দিয়েছে, এবং কিছুক্ষণও মানে যেটা হয় আমাদের টেন্সড হলে আমরা চোখে মুখে জল দিয়ে, ওই রাত্রিবেলাতেও কফি বানিয়েছে, কফি বানিয়ে কফিটা খাচ্ছে। এবং তখন ছিল ওই একটু ঠান্ডা ঠান্ডা, ঠান্ডাটা যাওয়ার মুখে, মানে ফেব্রুয়ারির শেষের দিকে। তো ওর ওই হাওয়াটা যে দমকা লেগে গেছে, তাতে ঠান্ডাও লাগছে। কফিটা বানানোর পর খেয়ে ও আবার কিন্তু কফি খেয়েও কিন্তু আমি যেমন কফি খেয়েও ঘুমিয়ে যাই। কফি আমি রাত্রিবেলায় ঘুমানোর আগে কফি খাই, আমার একটা অভ্যেস। তো কফিতে আমার ঘুমের কোনো, আমার এমনি ঘুম কম, তো কফিতে আমার ঘুমে নতুন করে কোনো ব্যাঘাত ঘটায় না। তো ও কিন্তু আবার ঘুমিয়ে গেছে, এবং তারপরে কিন্তু আর কোনো ফোন টোন আসেনি। এবং সকালবেলায় প্রথম ফোনে ওর ঘুম ভাঙলো, সেটা হচ্ছে ওই বিকাশের ফোনেই ঘুম ভাঙলো। তো বিকাশ ওকে ফোন করে বলছে যে বন্ধু আজকে আমি তোকে ফোন করতে পারিনি, কারণ আজকে আমার খুব জ্বর এসেছিল, তো আজকে আমি যেতে পারিনি। তখন ও বললো যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর জ্বর এসছে ঠিক আছে, তুই রেস্ট নিবি ঠিক আছে, তুই তো আমাকে ফোন করেছিলি। তা বললো না তো, তুই কি বলছিস? তা বললো হ্যাঁ তুই ফোন করেছিলি, এরকম এরকম হয়েছে সমস্ত বললো। তোর ফোন শুনে আমি উঠলাম ঘুম থেকে, রেডি হলাম, তুই আজকে খুব আর্লি ফোন করেছিলি, এবং বাইরে নক করে তোর গলাতেই বললো কেউ যে এরকম কিরে হলো না এখনো পর্যন্ত। আমি বাইরে গেলাম, তারপরে দেখলাম কেউ নেই। তা বললো প্রথম কথা আমি আজকে কোথাও যাইনি, আমার খুব জ্বর, এত জ্বর যে তোকে একটা ফোন করেও জানাতে পারিনি যে আমি আজকে যেতে পারবো না, এটাই আমার ত্রুটি হয়ে গেছে। তাহলে তুই অন্তত নিজে হাঁটতে যেতে পারতিস বা ঘুমোতে পারতিস, কিন্তু ওই আসবো আসবো করে এলাম না, এটা খুব খারাপ। তখন ও কল লিস্ট চেক করলো, কল লিস্ট চেক করার পরও দেখলো কল লিস্টে কিন্তু কোনো জায়গায় ওই টাইমেও ফোন করেছে সেই কল লিস্টে কিন্তু ওর বন্ধুর ফোনটা কোথাও নেই। এবং সেই সময় থেকে ওর একটা মনে একটা শিক্ষা হলো যে কোনোদিনই এরকম হঠাৎ করে রাত্রে ডাকলে আগে কনফার্ম হয়ে নেওয়া উচিত যে রাত কটা, সত্যি ডাকছে কিনা। অন্ধের মতো বেরিয়ে যাওয়া উচিত না, কারণ সেদিন যদি সত্যিও বেরিয়ে যেত তাহলে হয়তো কোনো অনাগত একটা মানে কোনো একটা বিপদ হতো, যেটা ও আশাও করতে পারে না, যেটা ভাবলে ওর ভয় লাগে। এবং সত্যি ওর বন্ধু ডাকেনি, কিন্তু ওর বন্ধুর গলা করেই ডেকেছে, এবং কেউ ফোনও করেনি, কারণ কল লিস্টেই তার প্রমাণ। কিন্তু কাউকে বিশ্বাসই করাতে পারেনি জীবনে যে সত্যি সত্যি বিকাশের ফোনটা সেদিন ঢুকেছিল, এবং ও দেখেছিল বিকাশের ফোন ঢুকেছে, কিন্তু আদৌ
বিকাশে কোনো ফোন ঢোকেনি। আজকে অনেক ছোট ছোট গল্প বলছি আমি। হ্যালো মৌটুসি, হ্যালো মাজিদ। তো যাই হোক, এই ছোট ছোট আজকে ওই হয় না, হ্যাঁ একদম সোনালি দি, এটা একদমই সর্বনাশ। মানে কি, আমার দাদুর একবার হয়েছিল, যে গল্পটা বলছি, মানে আমি না মেশিনের মতো আজকাল গল্প বলি, কারণ ওই সবসময় মনে হয় ইন্টারনেট কানেকশন কেটে যাবে, তোমাদের সঙ্গে হয়তো বলতে পারবো না, তাই জন্য আমি যেটা হয়তো 1 ঘন্টা ধরে অনেক সময় বলতে পারি সেটা বলতে পারি না। আমার দাদুর একবার হয়েছিল এরকম, যে দাদু রাত্রিবেলায় বাথরুমে, মানে রাস্তাতে নয়, দাদু রাত্রিবেলায় শুয়ে আছে, একা ঘরে থাকতো, এবং দাদুর ঘরের ওই দিকটাই ছিল কলপার এবং বা দুটো টয়লেট বাথরুম সবই ছিল। তা রাত 10টা পর্যন্ত আমি দাদুর কাছে থাকতাম। দাদু রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শোনাতো আমাকে, দেশ বিদেশের গল্প করতো, রূপকথার গল্প বলতো। তারপরে একদম ঘুম ঘুম চোখে আমার বাবা আমাকে কোলে করে নিয়ে যেত। আমার বাবা আমাকে কোলে করে নিয়ে গিয়ে আবার আমাকে যখন বিছানায় শোয়াতো, আমি বাবাকে বলতাম, বাবা, যেদিন খুব ঘুম পেতো সেদিন আলাদা কথা, সেটা খুবই কম, বাবাকে ছাড় দিতাম না। বাবা গল্প বলবে না? বাবা বলতো, হ্যাঁ গল্প বলবো তো, তুই একটু শো, আমি একটু ব্রাশ টাশ করে আসি, তোকে একটু জল টল খাওয়াই তারপরে। তাই ভাবি এখনকার আমরা মা বাবাদের বোধহয় সেই ধৈর্যটা নেই। জানি না আমরা আমাদের সন্তানদের জন্য কতটা করতে পারলাম, আমরা যা পেয়েছি তার কত অংশ ওদেরকে দিতে পারলাম জানি না। সেই কারণেই কি কিছুটা দূরত্ব? সবসময় আমরা সন্তানদের দোষ দিই যে তারা আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তারা মেকানিক্যাল হয়ে যাচ্ছে। আমরাও কি মেকানিক্যাল হইনি? আমার কথা হচ্ছে, কিছু কিছু সময় নিজেকে কিন্তু বিচারের আসনে, মানে কাঠগড়ায় দাঁড় করানো উচিত, এবং নিজেই বিচারক হওয়া উচিত, কারণ নিজেই নিজের সর্বশ্রেষ্ঠ বিচারক। তো আমরা যখন নিজেকে যদি কাঠগড়ার আসনে দাঁড় করিয়ে নিজেরাই বিবেককে দিয়ে বিচার করি, বিবেককে যদি আমরা বিচারকের আসনে বসাই, তাহলে আমরাও দেখতে পারবো যে আমরাও কিন্তু অনেকটা খামতি। আমরা কিন্তু মনে করি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ালে, অনেক ভালো ভালো জিনিস কিনে দিলে, তার সঙ্গে, কিন্তু সব সময় তো তা ম্যাটার করে না। এই যে মা বাবার একটা অদ্ভুত স্নেহ ছায়া, অদ্ভুত একটা কাছে থাকার অনুভূতি, যে কোনো সময়তেই মা বাবা আমাদের ক্লান্ত হতো না। সব সময়তেই আমার বাবাকে দেখেছি সদা হাস্য, সারাদিন যাতায়াত করে আসতো। সেই মানুষটা সকাল 8টার সময় থেকে রেডি হতো অফিস যাওয়ার জন্য, সন্ধ্যে 6টায় একটা ঘর্মাক্ত অবস্থায় ঘেমে টেমে ফিরতো, অথচ সে 12:30 1টা সারাক্ষণ যতক্ষণ আমি ঘুমাতাম আমার জন্য ব্যস্ত, আমাকে স্কুলে নিয়ে যাওয়া, সকালে উঠে 7টা থেকে স্কুল ছিল, 6:30 থেকে স্কুল ছিল। এই মানুষগুলো কি আর কোনোদিনও, এর মানুষগুলো আমরা একটা অংশ হতে পেরেছি? হতে পারিনি। তাই আমাদের এক্সপেকটেশন লেভেলটা আমাদের, আমি তো যদি এক্সপেকটেশন আমার এখন রাখি না, কারণ আমাদের সেই যোগ্যতাই নেই। যে আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে আমি এমনি মা হিসাবে খুব ভালো। আমার মনে হয় অ্যাজ এ ডটার, অ্যাজ এ ওয়াইফ হচ্ছে আমি সব থেকে ফেলিওর। আমি একদম সিরিয়াসলি বলছি, আমি বউ হিসাবে একেবারেই ভালো না। এটা আমার ব্যক্তিগত ধারণা। সেকেন্ড ইয়েতে রাখবো আমার মেয়ে হিসাবে, কিন্তু আমি সব থেকে উপরে যেটা রাখবো সেটা মা। কিন্তু তবুও আমার বাবা যতটা স্নেহপ্রবণ ছিল, আমার মাসি যতটা স্নেহপ্রবণ ছিল, সে কোনো বাচ্চা জন্ম দেয়নি কারণ সে বিয়ে করেনি, তাদের এক অংশ হতে পেরেছি। আমার মায়ের এক অংশ হতে পেরেছি। আমার দিদান যে কি ছিল, দিদান তো এক্সেপশনাল ছিল। আমার দিদানের বাবাকে দেখেছি এক্সেপশনাল, ওটা আশা করা যায় না। তবে তাদের ছত্রছায়ায় মানুষ হয়ে হয়তো ধৈর্যটা আমাদের মধ্যে এসছে, আমার মতো অসম্ভব ধৈর্য, অসম্ভব, মানে অসীম ধৈর্য যাকে বলা হয় সেটা। কিন্তু বাদ বাকিটা আমি আনতে পারিনি গো। যাই হোক, যেটা পারিনি সেটা আর কি বলবো। সব সময় জানো তো আরেকজনকে ব্লেম দেওয়ার আগে না নিজেকে বুঝতে হয়। যেদিন সোনালিদির সঙ্গে আমার গোলমাল হলো, আজকে বাড়িতে যখন আমার সঙ্গে কালকে একটা ব্যাপার নিয়ে গোলমাল হলো, তখন আমার ঠিক সোনালিদির কথা মনে হচ্ছিল যে সোনালিদির সঙ্গে গোলমালটা হওয়ার কথা না। এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করি বলেই হয়তো এমন এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমাদের না সময়টাকে, আমাদের মানে সময়টা খারাপ করে দেয়। সেই সময়টা আমাদেরকে কেউ, আমরা ভুল করে, আমি হয় কাউকে বুঝতে পারছি না, কেউ হয়তো আমাকে বুঝতে পারছে না, এটা ব্যাপারটা হয়। কারণ ঠিক যখন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হলো,
তখন সোনালিদির কথাটা মনে হলো। এবং সোনালিদির সঙ্গে ঝামেলা হওয়ার পর আমি কত রাত যে কেঁদেছি এবং কত রাত যে আমার অনুতাপে কেটেছি, যে কতক্ষণে। দেখো, মানুষের শির দ্বারা খুব সোজা হলেই কিন্তু সে তার ভুল প্রকাশ করতে পারে, চট করে কিন্তু সে ভুল প্রকাশ করতে পারে না, এই কারণে যে কি কোন মুখে যাবে এবং সে তাকে কিভাবে অ্যাকসেপ্ট করবে। সব থেকে বড় কথা, আমি যেদিন বললাম সোনালিদিকে, সোনালিদি যেভাবে দু হাতে আমাকে টেনে নিল, সেই দিনটা আমার আনন্দে চোখে জল এসেছিল, যে একটা মায়ের মতো ফিগার। কিন্তু সেই সময়টা কেন, সেই সময় কোনো কমেন্টসই আসছিল না, অথচ ওই কমেন্টসটা আমার মাথায় একটা অদ্ভুত ধরনের একটা অদ্ভুত চিন্তা। ঠিক কালকেও ঠিক একটা সাধারণ ব্যাপার নেই, তখনই আমার সোনালিদির কথা মনে হলো। তাই যারা প্যারানর্মাল, হ্যাঁ ভুল মুহূর্ত আসে গো। আমি একটা জিনিস দেখেছি সোনালিদি, যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে বেশি কথাবার্তা বলে না, তাদের জীবনে না এই ধাক্কাগুলো না খুব আনওয়ান্টেড ভাবে চলে আসে, তারা সবসময় দায়ী থাকে না। তবে দেখো, নিজের যে দোষ, নিজের যে ভুল, সেটা তো স্বীকার করছি। কিন্তু কালকের আমার ব্যাপারে, কালকের আমার সংসারের ব্যাপারে কোনো দোষ ছিল না। কালকে একটা ছোট্ট ব্যাপার নিয়ে এমন হলো যে যেটা আমার কোনো দোষ ছিল না। আমার ছোট ছেলে স্কুল যায়নি, তো আমার হাজবেন্ড একটু বকেছে। তা আমি একটাই কথা বলেছি যে দেখো, ওর মধ্যে একটা খুব সুইসাইডাল টেন্ডেন্সি আছে, যেটা আমি সোনালিদিকে সেদিন বলছিলাম। ওকে বকার আগে 10 বার ভেবে দেখো যে ওর স্কুল কামাই করলে গার্জিয়ান কল করবে, সবই মানলাম, কিন্তু ওর বেঁচে থাকাটা খুব জরুরি। কারণ একবার যদি ভুল করে ও কিছু করে বসে, তুমি তো ফিরিয়ে আনতে পারবে না। এটা আমাদের দুজনের সমস্যা। ওকে আস্তে আস্তে বোঝাতে হবে। ওকে একদিন খুব চোট করে বোঝালে, এবং কালকে সত্যিও শরীর খারাপ ছিল, কিন্তু রোজ রোজ ও শরীর খারাপের বাহানা হয়তো করে ফেলে স্কুল না যাওয়ার জন্য, সেটার জন্যই বিশ্বাসযোগ্য হয়নি, সেটার জন্যই ওটা হয়নি। এবং আমার হাজবেন্ড তখন এতটাই আমাকে ভুল বুঝলো যে মনটা আজকে আমার খুব খারাপ। তবে লাইভ করতে যখন বসছি, সেই জিনিসটাকে আমি চেষ্টা করছি যে সেই জিনিসটাকে দূরে সরিয়ে তোমাদেরকে এন্টারটেন করার, কিন্তু মনটা সত্যি আজকে আমার খুব খারাপ। কারণ দেখো, একটা মায়ের কাছে সব থেকে বড় কথা হচ্ছে তার সন্তানের বেঁচে থাকা, সুস্থ থাকা, এবং যার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে এই বয়স থেকে, এত বাচ্চা বয়স থেকে, যে বলে যে একটা চড় মারলে, আমি ওকে জীবনে মারিনি, জীবনে বকিনি, আমি কোনোদিনই আমার কোনো ছেলেকে, আমার কোনো পোষ্যকে কখনো গায়ে হাত দিই না, বকিও না, বোঝায়। কিন্তু বাবার রাগটা একটু এক্সট্রিম, শুধু আমার জন্য গায়ে হাত দিতে পারে না বা বকতে পারে না, কিন্তু আমার আড়ালে হয়েছে। কালকে কৌশিকী অমাবস্যা ছিল, কালকে না, এটা পরশুদিন সোমবার। তো আমি মন্দিরে পুজো দিতে গেছিলাম, ঠিক সেই সময়তে ও ফোন করে বলেছে, বাবা আমি স্কুল যাবো না, আমার খুব পটি হচ্ছে। ওর বাবা ওকে এমন বকেছে যে সেইটা একটা, আমার ভয় লাগে কি বলতো, যে ওর মধ্যে একটা এমন বাজে টেন্ডেন্সি আছে না, যেটার জন্য আমার বড় ছেলেটা আমার কাছ থেকে দূরে থাকে, কলকাতায় থাকে, একা রান্না করে, একা জামা কাপড় কাচে, একা ঘর মোছে, একা ডাস্টিং করে, একা তোমার বাসন মাজে, লোক রাখতে দেয় না, কারণ ও বলে দিনকাল খুব খারাপ মা, কাউকে রাখবে তারপরে কোনো একটা বদনাম দেবে কেউ একা বাড়িতে। আমি এসব চাই না, এসব রিস্কের মধ্যে আমি যেতে চাই না, কারণ ম্যাক্সিমাম তো মহিলারা কাজ করে। এবার আমি একটা অল্প বয়সী ছেলে, আমার পক্ষে মুশকিল, এবং চাবি আমি ছেড়ে যেতেও পারবো না, আমি কাজ করে নেবো, শান্তি, আমার ওসব দরকার নেই। তো তাকে নিয়ে অত আমি চিন্তা করি না, অথচ চিন্তাটা করি ছোট ছেলেকে নিয়ে। সেটা ছোটটাকেও বোঝাতে পারছি না, আমার হাজবেন্ডকেও বোঝাতে পারছি না, এবং আমার মাকেও এতটা আঁকড়ে ধরে ছোটটা। ওর ধারণা হয়ে গেছে যে আমি ওকে একদম ভালোবাসি না। ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। ওর ধারণা ওর মা বাবা ওকে প্রচন্ড ভাবে, ওর মা বাবা নিষ্ঠুর, ওর মা বাবা ওকে বোঝে না। কিন্তু কেন যে এই ধারণাটার মধ্যে হলো, আমার কালকে মাকে আমি একবার বললাম যে তুমি এবার একটু আমাকে আমার দিকে ছেড়ে দাও, কারণ না হলে ওর এই ব্যাপারটা যাবে না। তো যাই হোক, মনটা আজকে খারাপ নিয়ে বসছিলাম। হ্যালো রূপসী, যাই হোক, আমি লাইভ করছি না গো, লাইটটা এখানে খুব বেশি, সেই কারণে আমি না পারমিতা, লাইভটা এখানে খুব বেশি। আমরা তো প্রত্যেকেই আমরা কিছু না কিছু একটা ফিল্টার লাগিয়ে কাজ করি, কিন্তু এখানে লাইটটা খুব বেশি বলে লাইটটা ডাউন করে দিয়েছি। আমাকে দেখা যাচ্ছে, আরেকটা মোবাইলে দেখছি, দেখো দেখা যাচ্ছে না আমার ছবি একটু স্পষ্ট দিচ্ছে না? হ্যাঁ, সময়টা দেখো, সময় তো দিচ্ছি সোনালিদি, কিন্তু সেই সময়ের মধ্যে
যেন কোনো ভুল না করে দেয়। আমার কথা হচ্ছে বেঁচে থাক, সুস্থ থাক, তারপরে অন্য কথা। হ্যাঁ, ইমোশনাল হলে কি হয়, হ্যাঁ ইমোশনাল হলে কি হয় জানো পারমিতা, সবাই দেখো ডাক্তার হতেই পারে, ডাক্তার মানুষের হতেই পারে, কিন্তু মায়ের মন আর একটা ডাক্তার, ও ডাক্তার ও বাবা মানছি, কিন্তু ডাক্তার মানেই যে ও ও সবকিছু ভালো বোঝে, হয়তো সাইকোলজিটা কম বোঝে, কারণ ওর সেটা সাবজেক্ট না। আর সাইকোলজি বুঝতে গেলে না সবসময় ডাক্তার হতে হয় না, খুব মানুষকে স্টাডি করতে হয়, যেটা আমি খুব করতাম। আমি ট্রেনে বাসে যাতায়াত করতাম আমার গাড়ি থাকা অবস্থাতেও, কারণ আমার মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের সঙ্গে মিশতেই ভালো লাগতো। কারণ তুমি খুব আমি লাইভ করছি মিতা, আমি লাইভ করছি, আমি লাইভ করছি। তো এইবার কি হয় না, গোল্ডি বকো না, এত বকে না, এত সবাইকে শাসন করে না মা। গোল্ডিকে একবার দেখো, গোল্ডিকে দেখলাম মনটা আবার ভালো হয়ে যায়। এই তো গোল্ডি, গোল্ডি গোল্ডি, না না না, অত 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 দেখো সবসময় এই অ্যাংরি ইমেজ, একদম অক্ষয় কুমার, অক্ষয় কুমার, ও অক্ষয় কুমার টিপ টিপ বর্ষা পানি, অক্ষয় কুমার আর আমি রবিনা ট্যান্ডন। ভালো বলিনি কি গো পারমিতা, ভালো বলিনি? ও অক্ষয় কুমার আর আমি রবিনা ট্যান্ডন। হ্যাঁ সোনালি দি একদিন এই টিপ টিপ বর্ষা পানি একটা রিল করবো, হ্যাঁ গোল্ডির সঙ্গে ট্যাং 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 করে আমার অক্ষয় কুমার বসে আছে। আমি অনেকক্ষণ পর আজকে হাসলাম, বিশ্বাস করো। গোল্ডি গল্প বলবে, ওকে দাও না। গোল্ডিকে আমি দিতে পারবো না, কারণ গোল্ডি এত হ্যান্ডসাম, এই তোমাদের মতন সব মেয়েরা থাকবে, ও তোমাদের দেখে যদি মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে রূপশ্রী আজকাল এমন সব ঠোঁটের ছবি দিচ্ছে, লিপস্টিকের ছবি দিচ্ছে, টিপের ছবি দিচ্ছে, তখন যদি ও অন্য হাতছাড়া হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। কারণ গোল্ডি একটু মেয়ে ঘেঁষা, একটু ওর একটু চরিত্রে একটু 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 দোষ আছে। না রূপশ্রী প্লিজ, তুমি মাহিকে নিয়ে আদর করো, তুমি চাঁদনিকে নিয়ে আদর করো, গোল্ডিকে নিয়ে বাড়াবাড়িটা করো না। গোল্ডির দিকে তাকিও না তো। তোমার যা সব আজকাল ছবি দিচ্ছ তুমি, দোলনায় বসে, পুকুরে সিঁড়িতে বসে, ছোট ছোট জামা, সুন্দর সুন্দর জামা, এত ছেলে মানুষ লাগছে যে ওর আমাকে দেখে দেখে এমনি চোখ পচে গেছে। এবারও তোমার প্রেমে পাগল হয়ে যাবে। তুমি এইসব করো না। আমার গোল্ডি একমাত্র আমাকে বোঝে, আমি দেব না। অনেকক্ষণ পর হাসলাম সোনালি। সময় দিই উষসী, তুমি তো জানো গোল্ডির জন্য আমাকে 1 মাস 35 দিন আলাদা থাকতে হয়। এই 35টা দিন আমি গোল্ডি ছাড়া কাউকে সময় দিই না, খুব রেয়ারলি আমি অন্য কাউকে সময়, শুধু 35টা দিন। দেখো অবলা জীব ওরা, ওদের তো তুমি তো জানো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। আমাকে নভেম্বরে উপসী জানে আমি স্টেরিলাইজেশনের জন্য যাবো মাহির, তাও মাহি লাইফ রিস্ক থাকলে করবো না স্টেরিলাইজেশন। আমি এই সময়টা আমার ছেলে বর কাউকে সময় দিই না, শুধুমাত্র গোল্ডির জন্য সময় দিই, কারণ গোল্ডিকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। যাই হোক, এবার আমার নেক্সট গল্পে যায়। আমার দাদুর যেটা হয়েছিল, অনেক কথা হয়ে গেল গো। হ্যালো সিঞ্জিনি, হ্যালো জিনা। আচ্ছা সিঞ্জিনি, তুমি কি তোমাকে আমি কথা বলে রাখতাম সেই মেয়েটি? তুমি খুব কথা বলতে, তুমি মহাশ্বেতা দির মেয়ে, আমাকে একটু জানিও তো। আচ্ছা, তো ওই আমার দাদু একবার হয়েছিল যে ঘরে বসে আছে, টয়লেটে যাবে, টয়লেটে যাবে, এবার ঘুম ভেঙে গেছে, কি দরজা নক করছে একবার। দরজা নক করার পর দাদু ভেবেছে যে কেউ নক করছে দরজাটা, তো ও দরজাটা খুলে, দাদু ঘুমটা ভেঙে গেছে। এবার ঘুম ভাঙলে আমাদের রাত্রিবেলা কি হয়, প্রথম যেটা হয় সেটা হচ্ছে টয়লেটে মনে হয় একবার যাই, একটু জলটা খেয়ে নি, ফ্রেশ হই, তাই মনে হয়। তো এইবার দাদু বলছে, তুই জানিস দোলন, আমাকে দোন খেপি বলতো, দোলন বলতো না, আমাকে দোন খেপি বলতো। তো আমাকে বলতো, জানিস দোলন, কালকে আমি সারা রাত ওই বাথরুমের প্যাসেজের ওখানটা ঘুরেছি, আমাকে কে একটা ডাকলো, তা আমার ডাকাতে ঘুমটা ভেঙে গেল, নক করলো একবার, তো আমার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুমটা ভাঙাতে আমি কিন্তু
বাথরুমের দিকে গেলাম, এবং তারপরে না আমি অ্যাকচুয়ালি রাস্তা চিনতে পারছি না। ওই ভুল ভুলাইয়া কিন্তু হয়, এটা কিন্তু খুব কমন জিনিস আমাদের সঙ্গে, যে ভুল ভুলাইয়া হয়। এবং তোমার কি হয়, দাদু বলছে ওইটুকু প্যাসেজের মধ্যে, হ্যাঁ শোনো শোনো, আমিও চোখ বন্ধ করে লাইভ শুনি। আমার চোখ বন্ধ করে লাইভ শুনতে, তোমার চোখ বন্ধ করে আমি লাইভ শুনেছি, আমার খুব ভালো লাগে, ঘুম চলে আসে। আর উষসী থেকে তোমার, আমার বক্সে লাইভ চলে, তোমার ইয়েতে বিশালাক্ষী উর্মিদি লাইভ কি করে বলতো, দেখাই বক্সটা। এই দেখো আমার যেটা ওই টেবিলের উপর যে বক্সটা আছে কালো রঙের, এটা ব্লুটুথে কানেক্ট করে গম 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 করে চলে। তুমি জানো না, আমার বাড়ি, আমার ঘরের পাশ দিয়ে গেলে কেউ মনে করবে কি বলতো, আমি পাগল। কারণ পুরো এরকম গম 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 করে রাত্রিবেলায় ভূতের গল্প চলে একদম। মানে যখন যা লাইটটা আমার শোনা হয় না, আমি ব্লুটুথে কানেক্ট করে জোরে শুনতে শুনতে ঘুমিয়ে যাই। কোনো গল্পটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার চালাই, কোনো গল্পটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার চালাই, দ্বিতীয়বার আর পারি না, ঘুমিয়ে যায়। ওটাই আমার ঘুমিয়ে একদম ভালো লেগেছিল। তো দাদু বলছে পুরো 1-1.5 ঘন্টা ওই প্যাসেজের মধ্যে দাদু গুড় 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 করেছে, ঘরে ঢুকতে পারছিল না কিছুতেই। হ্যাঁ, না এই বাঘটা পড়ি কেন বলতো, আমার ভিতর বাইরেটাও আমার বাঘের মতো আচরণ, মানে আমি খুব ভয়ঙ্কর আর কি, মানে আমার বাইরেটা তো খুব রুক্ষ বাইরের লোকের কাছে, এবং সেইটা একটা দেখানোর জন্য যে আমার কাছে ঘেসো না, আমি কিন্তু বাঘের মতো আক্রমণ করব। এটা একটা সতর্ক বার্তা, ওয়ার্নিং, যে আমার থেকে মানে কিপ সেফ ডিস্টেন্স, এটা হচ্ছে সেটার প্রতীক আর কি। এই জন্যই বাঘ। আর গোল্ডি আমার বাঘ, কিন্তু এটা গোল্ডির জন্য না, এটা নিজেকে বোঝানোর জন্য অন্যের কাছে যে আমি কি। তো দাদু 2.5 ঘন্টা ধরে, 1.5 ঘন্টা না 2.5 ঘন্টা ধরে ভোর হওয়ার পর দাদু নিজের ঘর খুঁজে পেয়েছে, এবং দাদু নিজেও জানে না যে প্যাসেজের মধ্যে একবার যাচ্ছে, একবার বাথরুম ঢুকে পড়ছে, একবার প্যাসেজ থেকে দরজা খুঁজে পাচ্ছে না, দরজা যেখানে সামনে। দাদু বলেছিল এই ঘটনাটার কোনো এক্সপ্লেনেশন হয় না, এবং এই ঘটনাটা আমি সারা রাত আমি মানে ঘুরঘুর ঘুরঘুর করেছি, আমি রাস্তা খুঁজে পাইনি, এবং কে যে আমাকে নক করে ডাকলো অত রাত্রিবেলায় আমি সেটা নিজেও জানি না। তো এই জিনিসগুলো না এক ডাকে সাড়া দিতে হয় না। যেমন আমার হয়েছিল একবার, একটা মেয়ে আমাকে শিব পুজোর বেলপাতা দিত সোমবার করে, তার নাম ছিল পূজা। তা দোলন্দি বলে ডাকতো, আমি দরজাটা খুলে দিতাম, এবং আমি বেলপাতা, অনেক সময় ফুলও দিত। তো আমি কি করতাম, ওই দিয়ে শিব পুজো করতাম। এখন আর আমার বেলপাতা বা কিছু জোটে না, আমি শুধুমাত্র গঙ্গা জল শিবকে মাথায় ঢেলে, বা মুন ওয়াটারও তুমি, আমার আমার মনে হয় মুন ওয়াটারও দেওয়া যায়। ফুল মুন যখন থাকে তখন যদি তুমি সারা রাত একটা একটা পাত্রে তুমি যদি চাঁদের আলোটাকে নিতে পারো, এবং ভোর হওয়ার আগে যদি তুমি সেই আলোটাকে, সেই জলটাকে তুলে নিতে পারো, সেই জলটাও কিন্তু খুব এফেক্টিভ অনেক ক্ষেত্রে। ফুল মুন যেদিন থাকে, পূর্ণিমা যেদিন থাকে, সেই জলটাও আমি গঙ্গা জল না পেলে, বা আমার মনে হয় ভক্তি থাকলে তুমি এমনি ফিল্টারে ওয়াটারও ঢালতে পারো। শিবের মাথা ঠান্ডা রাখা, কারণ আমার বর তো খুব রাগী, তাই শিবের মাথা ঠান্ডা রাখলে আমার বড় ঠান্ডা থাকবে, এই একটা বিশ্বাস। তো এই সপ্তাহে বোধহয় জলটা একটু শিবের মাথায় কম পড়ে গেছে, তাই আমার বরের রাগটা একটু জাগিয়ে উঠেছে। এই সপ্তাহে শিবকে এমন চান করাবো না যে শিবের সর্দি লেগে যাবে, যে তোমাকে আমি মাথায় জল ঢালছি আর আমার বরটা রাগ করছে আমার উপর, এত চান করাবো তুমি দেখো। এই সপ্তাহে আমার সোমবার দিন মনেই আছে আমার কাছে। তো যাই হোক, এটা একটা ঘটনা। আমি শুয়ে আছি তখন আমার ছোটু পেটে, বাবু প্রায় বলতো মা নার্সিংহোমে চলে যাবে আমাকে না বলে। তো আমি বাবুকে নিয়ে পাশের ঘরে শুয়ে আছি, কারণ আমাদের ওই একটা খাটের মধ্যে 8x8 খাট হলো, বাচ্চা যখন পেটে থাকে আর একটা বাচ্চা পা ছুড়বে বা কিছু একটা ছুড়বে, তখন পেটে লাগলে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। আর বাবুকে বলতে পারতাম না যে তুই অন্য জায়গায় শো, বালিশের পাহাড় করে শুতাম, আমি এক পাশের সাইডে ঝুলতাম, তবুও যদি কোনো কারণে একটা, তখন আমার অ্যাডভান্স স্টেজ। তো আমি কি করেছি, আমি বললাম যে আজকে আমি অন্য ঘরে শোবো, কারণ এইভাবে ঠেলাঠালি করে শোয়া হচ্ছে না। তাই পাশের ঘরে বাবুকে নিয়ে শুয়ে আছি। রাত্রিবেলায় দোলন্দি ঠিক শিবের ফুল নিয়ে মেয়েটা যেমন করে ডাকে, আমি হ্যাঁ উঠেই দেখছি 3:20 বাজছে। আমি তো বুঝে গেলাম যে এটা পুরো আমার ভুল।
তখনও অতটা বুঝতাম না বোধহয়, কারণ তখন জানলাটা খুলেছিলাম, ওদিকের পাশের বাড়িতে ঘর, ওর বাড়িটা ছিল। দেখলাম কেউ নেই, আর 3টে কুড়িতে আমাকে শিবের ফুল দিতে আসবে। তো বুঝে গেলাম যে এটা আমাকে পুরো মিসগাইড করা হচ্ছে, আমি যেন দরজাটা খুলি। আর একটা ঘটনা বলি, ছোট ছোট ঘটনা। এবার ফ্ল্যাটে যখন গেছিলাম, যেটা বলেও ছিলাম, যে নতুন মেয়েটা কাজে লেগেছে তার নাম হচ্ছে শেফালি। তো আমি প্রথম দিন শুয়ে আছি, প্রথম না, 2-3 দিন পর, দিদি, হ্যাঁ বলে তাকিয়ে ভাবছি আমার দরজা তো লাগানো আছে, কারণ আমি দরজা না লক করে শুতে পারি না। আর ও যদি কিছু বলার থাকে তাহলে কিন্তু আমাকে সেকেন্ড একটা ওয়ার্ড ও বলবে, ও তো একটা কথা বলে থেমে যাবে না। আমি যখন হ্যাঁ বলে উত্তর দিয়েছি, আমি বুঝে গেলাম এটা আমাকে মিসগাইড করা হচ্ছে, আমাকে কোনো বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ এটা কি করে, এরা নিজেদের গ্রিপে আনার চেষ্টা করে। আজকে আর আমি চুলটাকে পুরো খুলে তোমার লাইভ করছি, দেখো। যাই হোক, তো আমি কিন্তু আর উত্তর দিলাম না। আমি বললাম যে আমি কোনো উত্তরই দিলাম না, দরজাও খুললাম না, কিছুই না। কারণ ও যদি দ্বিতীয়বার কথা বলার থাকে তাহলে ও নিশ্চয়ই ও ধাক্কা মারবে, কিন্তু ও ধাক্কা মারিনি। এবং পরের দিন আমি শুনলাম যে কেউ আমাকে ডাকেও নি। আর একটা ঘটনা বলি, আমার রাত্রিবেলায় শোয়ার সময় একবার হয়েছিল, আমি শুয়ে আছি, এটা প্রায় হয়, আমার ছেলে গলা করে ডাকা, আমার বরের গলা করে ডাকা, আমার বাবুর গলা করে ডাকা, এটা প্রায় হয়। বাবু মনে হচ্ছে ডাকছে মা বলে। তা আমি তখন, বাবু বেলডাঙায় থাকতো, আমি জাস্ট বিছনা থেকে উঠে বসে দেখছি দরজাটা জায়গাটা পুরো কালো, দরজাটার জায়গাটা পুরো কালো। বাবুর মতনই ফিগার, কিন্তু মানে আমাদের এগেনস্ট লাইটে একটা হয় না, একটা স্কেচ, একটা বডি স্কেচ বোঝা যায় যে বাবুর মতনই ফিগার দাঁড়িয়ে আছে। আমি আমি ট্যাপ করছি দেখার জন্য। হ্যালো তনুশ্রী নন্দী। তো তোমার বাবুর মতনই ফিগার, বাবু দাঁড়িয়ে আছে এবং চারদিকটা কিন্তু অন্ধকার দরজায়। হঠাৎ করে আমার মনে পড়ে গেছে বাবুর তো দাঁড়িয়ে থাকার কথা না, কারণ যেহেতু ঘরটা লক করা। যেই মনে হয়েছে, তখন আমি যখন ভালো করে তাকিয়েছি তখন দেখছি না, এটা আমার পুরো ভুল ধারণা ছিল এবং কেউ নেই কোথাও। আমি স্পষ্ট তখন চোখে দেখেছি যে দরজাটার সামনে বাবু দাঁড়িয়ে আছে, দরজাটা খোলা এবং দরজাটার পিছনটা ব্যাকগ্রাউন্ডটা অন্ধকার, এবং বাবুর একটা শুধু স্কেচ বোঝা যাচ্ছে যে বাবু দাঁড়িয়ে আছে এবং বাবুর গলায় রেখেছে আমাকে। তাই আমি এইগুলো না খুব বিশ্বাস করি এবং এগুলো এখন অভ্যস্ত হয়ে গেছে। আগে আমি উত্তর দিতাম, তো এখন আর আমি এগুলোতে খুব একটা উত্তর দিই না। বা মায়ের গলা করে 1000বার ডাকা, এই জিনিসগুলো তো আমার হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, কারণ টাইম তো বলছে যে এবার তুমি যাও। তোমাদেরও হয়তো অনেকক্ষণ শুনতে শুনতে, থ্যাংক ইউ তনুশ্রী। আমাকে কাউরির ভালো লাগে শুনলে ন্যাচারালি আমার খুব ভালো লাগে, কারণ ভালো লাগার সংখ্যাটা আমার ভাগ্যে একটু কম আসে, জানি না কেন। যারা ভালোবাসে তারাও একসময় হয়তো কোনো কারণে চলে যায়। বাবা আজকে বিশালাক্ষী আছে, এর আগের দিন বিশালাক্ষী ছিল না বলে আমি রাগ করেছিলাম বলে চলে এসছি। থ্যাংক ইউ তনুশ্রী, মেসেঞ্জারে মেসেজ করো। তো কি হয়েছিল জানো বিশালাক্ষী, আমার বরের একটা অভ্যেস হচ্ছে যে চেম্বারে যাওয়ার আগে, আমি তোমাকে বলেও ছিলাম, মাথায় হাত বুলিয়ে, ও ঘুমন্ত অবস্থায় যে আমাকে কি সুন্দর দেখে আমি জানি না, বা কি কুৎসিত দেখে আমি জানি না, যে আমাকে মাথায় হাত বুলিয়ে চলে যায়। তখন আমি চেম্বারে কাজ করতাম না, তখন আমার বাচ্চাটা খুব ছোট, এবং তখন আমার বোধহয় আমি ঠিক মনে করতে পারছি না, না তখন ছোট হয়েছে, তখন ছোট সবে মাত্র হয়েছে। তা আমি শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার বর যথারীতি কাজে চলে গেছে, আমাকে বলেই গেছে যে আমি যাচ্ছি। এবং সেদিন একটা সাদা শার্ট পরেছিল। ও সাদা রংটা খুব একটা পছন্দ করে না, আর আমি সাদা মানে ডাইহার্ট ফ্যান আর কি। সাদা আমি প্রচন্ড ভালোবাসি সাদা পরতে। সাদাতে আমার মনে হয় সব থেকে মানুষকে বেশি এলিগ্যান্ট লাগে, সব থেকে বেশি রিচ লাগে সাদাতে, ভীষণ সুন্দর লাগে আর আইসুদিং ভীষণ। তো আমি যথারীতি আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাও, সাবধানে যাও।
তারপরে যেহেতু বাচ্চাটা আমাকে রাতে ঘুমাতে দিত না, ও আমাকে আর সকালে ডাকতো না। কিছুক্ষণ পর আমাকে দেখছি যে আমার মাথায়, আমি পিছন দিয়ে শুয়ে আছি, কারণ তখন অলরেডি বাচ্চাটাকে মা বাবা নিয়ে গেছে নিজের কাছে। দি বললো তুই একটু শান্তি করে ঘুমা, সারা রাত তো ভালো করে ঘুমাতে পারিস না। তো আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি এসি চালিয়ে। তো আমাকে মাথায় আবার কেউ হাত বোলাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম যে বিশু দাঁড়িয়ে আছে, সেই সাদা শার্ট পরে, এবং অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম হুম হুম বলে আমি একটু আদো আদো গলায় আবার শুয়ে পিছন দিয়ে আবার শুলাম, কারণ ও চেম্বারে যাবে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল যেহেতু চেম্বারে অনেকক্ষণ আগে চলে গেছে, তাহলে ও এখন কি করে এলো? আমি যেই মাত্র উঠলাম তখন দেখলাম কেউ নেই ঘরে। আমি তাড়াতাড়ি করে, আমার তো তখন ঘুম মাথায়, আমি মা বাবার কাছে গেলাম, যে মা বাবাকে বললাম মা বিশু এসেছিল? তো বললো যে না, বিশু তো আসেনি। আমার তখন খেয়াল হয়নি যে বিশুকে একটা ফোন করি। ফিরে এসে বিশু ফোন করলাম চেম্বারে, এই তুমি এসছিলে? মানে আমার বিশ্বাসই হচ্ছে না যে ও আসেনি, কারণ ও সামনে দাঁড়িয়ে আমাকে মাথায় হাত বুলিয়েছে। তো তোকে বলে এলাম, আরে বলে এলে সে তো সেই 7টার আগে, তুমি কি 8টার দিকে এসছিলে? তা বলো না তো, আমি তো চেম্বারে পেশেন্ট দেখছি। রূপ ধরে কিন্তু আসে, আর এটা খুব ডেঞ্জারাস জিনিস। আমি তোমাদের আজকে অনেকগুলো সেই ছোট ছোট ফুলে মালা গাঁথে না, ওরকম করে লাইভটা করলাম। মানে একভাবে লাইভ করতে করতে অনেক সময় মানুষের ও তাই, আমার বাড়ি বাবুপাড়া, তোমার বাড়ির পাশেই? ও মা, তাই নাকি? তাহলে আমি তোমাকে বুঝতে পারছি না। তুমি কোনোদিন আমাকে রাস্তায় অবশ্যই কথা বলো, তাহলে আমি বুঝতে পারবো। হ্যালো নুপুর, হ্যালো বিশালাক্ষী। এবার বিশালাক্ষী আর একটা গল্প বলে এটা এটা বলে শেষ করছি। দেখো সোনালিদি কেমন লাগে গল্পটা। আজকে গীতা দিয়ে আসিনি। হ্যাঁ, আমার সঙ্গে রাস্তায় দেখা হলে, হ্যাঁ ছোট ছোট ঘটনা, দেখো রোজ রোজ একঘেয়ে বড় ঘটনা বলার থেকে আমার মনে হলো যে আজকে ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে সাজাই লাইফটাকে, একটু অন্যরকম করি। তো আমার সঙ্গে অবশ্যই রাস্তায় দেখা হলে কথা বলো কিন্তু তনুশ্রী। আচ্ছা, আমি একদম লোক কম চিনি কেন জানো তো? এটাই প্রমাণ। দেখো আমি রাস্তা একদম কম বেরোই, হয় কাজে, কাজের জায়গা থেকে ফেরার সময় যেটুকু বাজার করার বাজার করে নিই, যেটুকু আমার দরকার। একদম বাড়িতে যদি ঢুকে যায় তো বাড়ি থেকে আমি বেরোই না, মানে রাস্তায় আমি কোনোদিন বেরোই না, কাউরির বাড়িতেও যাই না, একটা রাস্তা দিয়ে ফুচকাও খাই না। আমার বরের ভীষণ দুঃখ, হ্যালো ঈশানী, খুব বড়ের দুঃখ যে আমি কোনো রেস্টুরেন্টে যাই না। রেস্টুরেন্টে যাবো কি, ডাল ভাত খেতে যাবো? ডাল ভাত আমার বাড়িতে বসে খেয়ে অনেক আরাম। তবে পারমিতাদের মালদা গেলে পারমিতাদের ওই ইয়েতে গিয়ে ওই কি পঞ্চব্যঞ্জনে গিয়ে আমি পোলাও খাবো। আমি পোলাও খেতে খুব ভালোবাসি। পারমিতার ইয়ে দেখি, লাইভ দেখি, ওদের মালদাতে বড় বড় রেস্টুরেন্ট আছে, ওর বরের আছে, ওর আছে। অবশ্যই তোমরা গেলে পারমিতার ফোন নাম্বার নিয়ে যেও। খুব সুন্দর, মানে খুব অল্প টাকায়, মানে খুব রিজনেবল প্রাইসে এত সুন্দর ওরা খাবার সাজিয়ে দেয়, এত সুন্দর দেয় যে আমি মানে তোমাদের বোঝাতে পারবো না। ওর লাইফটা যারা দেখেছো, ওর খাবারগুলো যারা দেখেছো, খুব সুন্দর। এবং আমি গেলে অবশ্যই যাব, ওই পোলাও খেতে যাব। তো যাই হোক, জয় হিন্দ ক্লাবের কাছে বাড়ি, মাই গড। আমার বাড়ি থেকে দুপা তোমাদের বাড়ির পাশ দিয়ে রোজ যাই। আমি সত্যি যাচ্ছে তাই। আচ্ছা, এবার লাস্ট একটা গল্প বলি। আমার ছেলে যখন ফ্ল্যাটে গেল, আমি এটা বিশ্বাস করি সবসময় যে হন্টেড প্লেসে গেলেই হন্টেড এক্সপিরিয়েন্স হয় তার কোনো মানে নেই। তুমি যদি তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, তোমার যদি সেই ক্যাচার ব্যাপারটা থাকে যে তোমাকে ওই নেগেটিভ এনার্জি ক্যাচ করে এবং অ্যাট্রাক্ট করে, তাহলে তুমি যেখানেই যাবে সেই প্লেসটাই তোমার কাছে একটা হন্টেড প্লেসের মতন হয়ে যাবে। আমার ছেলে আগে খুব ভীত ছিল, কিন্তু ছেলে বুঝে গেছে যে তাকে এটার সঙ্গে চলতে হবে, কারণ আমার ছেলের রাশি এবং আমার রাশি একই, এবং আমার ছেলের ওইখানে ভয় পেলে আমিও সেদিন ভয় পাই। মানে অদ্ভুত, আমাদের দুজনের মা ছেলের মধ্যে অদ্ভুত কানেকশন, যেটা বলতে পারো। তো আমার ছেলে যেদিন গেল যখন কলকাতায়, একটা ঘটনা আমাকে শেয়ার করেছিল, যেটা আমি বলেছিলাম যে এরকম খেলা করিস না। ও বলছে আমি শুয়ে আছি, যদি মিরার না, ও বলছিল আমি শুয়ে আছি, যে আমি শুয়ে আছি, আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে পর্দাটা সরানো, ওই এটা দেখা যাচ্ছে, কারণ যেহেতু রিফ্লেক্টার কাঁচ। তো বলছে আমার অর্ধেকটা যে মুখ সেটা কিন্তু বালিশে চাপা সমান আছে, আর অর্ধেকটা যে মুখ
তার মধ্যে মনে হচ্ছে এরকম করে কিলিবিলি করে 8টা করে মুখ বসছে। তো এই প্রথমে আমার দেখে মনে হলো যে জিনিসটা খুব হ্যাঁ, দেখো মানে এবার ইন্টারনেট কানেকশন আমাকে জানান দিয়ে দিয়েছে যে এবার তুমি যাও। প্রথমে আমার ছেলে, যেটা বলছিলাম, আমার ছেলে যখন ফ্ল্যাটে গেল, রিফ্লেক্টার গ্লাস দিয়েও দেখছে শুয়ে যে ওর অর্ধেকটা মুখ ঠিক আছে, বালিশে শুয়ে আছে, আর অর্ধেকটা মুখের মধ্যে একটা করে নতুন করে মুখ লাগছে, এবং সে মুখগুলো প্রত্যেকটাই কিন্তু বিভৎস রকমের। তো বলছি প্রথমে আমি একটু ভয় পেলাম, দ্বিতীয়বার কিন্তু আমার কাছে জিনিসটা খুব মনে হলো মজার, এক্সপিরিয়েন্স করি। এবং অনেকক্ষণ একটার পর একটা মুখ যেন আমার অর্ধেকটা মুখের মধ্যে বসছে, আবার চলে যাচ্ছে, আবার একটা নতুন ফিগার আসছে। অর্ধেকটা মুখ কিন্তু আমার বালিশে যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে। তাই আমি বলেছিলাম, বাবু এই ধরনের মনে হলো তুমি তখনই উঠে যাবে, দরকার হলে কর্পূর জ্বালবে, ধূপ জ্বালাবে, ঠাকুরের নাম করবে, একটু পালে গঙ্গা জল ছিটিয়ে নিও, কিন্তু এই খেলাটা খেলো না। কারণ এইটা দেখতে দেখতে তোমার কি হবে, এক ধরনের হিপনোটিজম এরা করতে চায়, এবং এরা তোমার উপর এরা হাভি হতে চায়, যেটা কি তোমাকে মানে সেটা তোমাকে ওরা গ্রিপে আনতে চায়। তো তুমি যখন ওই তাকিয়ে দেখছো রিফ্লেক্টার কাঁচ দিয়ে তুমি বালিশের মধ্যে শুয়ে আছো, এবং তোমার রীতিমতো তোমার মুখের উপর 8টা করে মুখ বসছে, এটা তোমার কাছে খুব মজার হতে পারে, মানে মজার না, একটা এক্সপিরিয়েন্স হতে পারে। কিন্তু আমি মা হিসেবে বলবো, একা থাকো তো, কোন সময় ভয় বেশি পাও, কোন সময় কি হয়, দরকার নেই এরকম পরীক্ষা করে, দরকার নেই এরকম খেলা করে। হ্যাঁ, এটা হয়েছিল আমার ছেলের সঙ্গে। এবং আমার ছেলে কি পরিমাণ ভীতু ছিল জানো না সোনালিদি, কিন্তু আমার ছেলে জানে যে তাকে একা থাকতে হবে, পড়াশোনা করতে হবে, সেই কারণে একটার পর একটা মুখ বলছে, এভাবে শুয়ে আছি তো, অর্ধেকটা মুখ আমার ঠিক আছে, একটার পর একটা মুখ যেন মনে হচ্ছে আমার এই জায়গাটা লেগে যাচ্ছে, আবার উঠে যাচ্ছে অর্ধেকটা মুখ, এবং সে মুখগুলো প্রত্যেকটাই বিকৃত, কোনোটা মনে হচ্ছে পুড়ে গেলে যেমন চামড়াগুলো কুঁচকে যায় সেরকম, বা ভয়ঙ্কর যে মুখগুলো, এটা হয়েছিল ওর জীবনে। কিন্তু ও সেটাকে সেই সময় হলো, সেই সময়টা যখন ছিল তখন আমি এটা এক্সপিরিয়েন্স করছিলাম, কিন্তু যখন আমি হয়ে গেল ব্যাপারটা, তখন কিন্তু সেদিন রাত্রিবেলা আমি খুব ভয় পেয়েছিলাম। এবং সবসময় পর্দা না, এরকম রিস্ক নেওয়া ঠিক না। কারণ ওরা কি করে, ওরা ওটার উপর তখন ওর উপর তখন কি হয়, ওরা হাবি হয়, ওরা তখন একদম ওকে কন্ট্রোল আনার চেষ্টা করে, এবং ওটা একটা হিপনোটিজম প্রসেস, এবং এর মধ্যে দিয়ে ওরা অনেক কিছু জায়গায় টেনে নিয়ে যায় যেটা ও বুঝতে পারবে না। তাই ও এখন একদম কার্টেন টেনে শোয় কোনো সময়। এমনিতেও ঘরে আয়না ফায়না রাখা পছন্দ করে না। আয়নার কথা একটা কথা বলে আজকে লাইভটা শেষ করছি। তোমাদেরকে ভেবেছি এবার থেকে লাইভে আমি নতুন একটা জিনিস শুরু করব, সেটা হচ্ছে যে একদম একা আছে বাচ্চা, এবং সমস্ত কাজ করে বিশালাক্ষী, মানে ও রান্না থেকে, জামা কাপড় কাচা থেকে, বাসন মাজা থেকে, ঘর মোছা থেকে, ঘর ঝাড়ু দেওয়া থেকে সমস্ত কাজও করে, পড়াশোনা থেকে সমস্ত কিছু করে। সেক্ষেত্রে ওর সুস্থ থাকাটা খুব জরুরি। এবং আমরা থাকি না বলেও ডাল ভাতই ম্যাক্সিমাম দিন খায়, যেন ওর পেটে কোনো গোলমাল না হয়, কারণ অসুস্থ হলে কেউ দেখার নেই। তো আমি এবার থেকে ঠিক করেছি, হানা টেলসে আমি যখনই আসবো আমি একটা করে টিপস দেব। দেখো, আমার যেটুকু জানা সেটুকু জানলে তোমাদের যদি উপকার হয়, এবং একটু নতুন নতুন যদি আমরা অ্যাড করি, তাহলে অ্যাডেড হলে কি হবে, জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হবে। আজকে যেমন একটা টিপস, যেটা লাস্টে আমি প্রত্যেকদিন চেষ্টা করব দেওয়ার, আমার যদি স্টকে যতটুকু আছে, আমি আমার যেটুকু জানা আছে আমি দেওয়ার চেষ্টা করব। আয়না কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা যে কোনো নেগেটিভ এনার্জিকে ভীষণভাবে ক্যাচ করে। মিরর সব সময় নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিককে ক্যাচ করে। আমি রিপিট করছি, আয়না সবসময় জিনিসটাকে ডাবল করে দেয়। কারণ আয়না এমনি তুমি দেখবে ঘর যেটা ছোট, সেখানে যদি পুরো ওয়াল জুড়ে আয়না হয়, তাহলে তুমি দেখবে ঘরটা অনেক বড় লাগে, কারণ আয়নাটা ডাবল করে দেয়, মনে হয় যে ওর বাইরেও একটা ঘর আছে। এবং আয়না নিয়ে অনেক কিছু আমরা আমরা একটা অন্য ওয়ার্ল্ড, আমরা একটা আয়নার অনেক কিছু মাহাত্ম্য আছে, অনেক কিছু গল্প আছে, যেগুলো মানে ব্যাখ্যার বাইরে। আয়না নিয়ে অনেক কিছু আছে, একটা অন্যরকম নাকি দ্বিতীয় পৃথিবীতে একটা অন্য জগৎ আছে ওখানে, সেখানে নাকি অনেক কিছু হয়। সেসবের বাইরে গেলাম, সেসবের প্রসঙ্গ অন্যদিন আসবো। তোমরা যারা আয়না ব্যবহার করো, তারা যদি কালো দিয়ে দাগটা না টানতে চাও, কাজল দিয়ে, কিন্তু আয়নার মধ্যেই টানতে হবে। কারণ কাজলের দাগ টানলে কি হবে, প্রথম কথা লোকে তোমাদের বাড়িতে এসে জিজ্ঞেস করবে যে আয়নাতে কেন কালো কাজল দিয়ে দাগ টেনেছো। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের দেখতে হয়তো খারাপ লাগবে। তাহলে জল দিয়ে
এই রকম যে স্টার করি না আমরা একটা আঙ্গুল দিয়ে, সবাই তো জানি আমরা স্টার করতে জানি না, স্টার, এবং তার স্টারটাকে একটা সার্কেলের মধ্যে বেঁধে দাও, তাহলে তোমার আয়নাটা লক হয়ে গেল। তার আগে তুমি কিছুক্ষণ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলা তো খারাপ কিছু না, তাহলে তুমি জায়গাটাকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে আয়নাটাকে তুমি হাত দিয়ে তুমি আয়নাটাকে প্রথমে শুদ্ধ করে নিলে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে শুদ্ধ করে নিয়ে বাড়িতে যে যারই ড্রেসিং টেবিল তো থাকবে বা আয়না থাকবে, যে আয়না থাকবে তার মধ্যে তুমি জল দিয়ে করো, জলটা তো শুকিয়ে গেল, জলটা তো ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, জলের দাগ তো বোঝা যাবে না, কিন্তু ওইখানে কিন্তু আয়নাটা লক হয়ে গেল। এই স্টার এবং স্টারটা সার্কেলের মধ্যে আটকানো, এই চিহ্নটা করে থাকলে শুনেছি নাকি নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, বা নেগেটিভ এনার্জি সেটা দ্বিগুণ হতে পারে না। এটা কিন্তু হয়তো উপকার দেবে তোমাদের। এবার থেকে ঠিক করেছি আমি লাইভ করলে একটা করে টিপস দেওয়ার চেষ্টা করবো যেটুকু জানি। যাই হোক, আজকের লাইভ এই পর্যন্তই। সুস্থ থেকো, ভালো থেকো। কেমন লাগলো? হ্যালো দীপান্বিতা চক্রবর্তী, হ্যালো, একদম শেষের দিকে জয়েন করলেন, পারলে লাইভটা শুনে নেবেন। কেমন লাগলো অবশ্যই আপনাদের ভ্যালুয়েবল মতামত আমাকে জানাবেন। হ্যালো মধুমিতা, অনেকদিন পর, আমাকে মতামত তো অবশ্যই জানিও মধুমিতা, কারণ তোমাদের আর একটা করে লাইভে আমাকে লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যারা লাইভ দেখছো তারা দয়া করে একটা করে লাইক দিও, যদি ভালো লেগে থাকে তাও লাইক দিও, না লাগে থাকলে তাও লাইক দিও, কারণ এতক্ষণ তো বকবক করলাম। হ্যাঁ, কালো টিপের জায়গায় একটা কাজ করো, মানে এটা বলছি, এটা হচ্ছে স্টার, এই আমরা স্টার ছোটবেলায় আঁকা শিখতাম না। যাক, আজকের মালা গাঁথা দারুণ হলো, যাক ভালো লাগলো, তোমাদের এটাই যথেষ্ট। এই যে এই স্টারটা এমনি করে আঁকবে, আর তার চারপাশটা ওইটাকেই ওই স্টারের ওই কর্নার গুলোকে নিয়ে একটা কর্নার গুলো যেন ঠেকে ওই সার্কেলের মধ্যে, কালো দিয়ে বা জল দিয়ে করলে দাগটা বোঝা যাবে না, অথচ আয়নাটা কিন্তু তোমার লক হয়ে গেল। আজকে যে আমার ড্রেসিং টেবিলটা আছে, আমি যেখানে সাময়িক আছে তো, আমার ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছ নিশ্চয়, আজকে রাত্রিবেলা শোয়ার আগে আমি করে শুবো, কারণ আমি বলছি কিন্তু আমি করিনি, আমি করে শুবো, কারণ যেহেতু এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের পাশে থেকো, সাবধানে থেকো, সুরক্ষিত থেকো, এবং অবলা পশুদের পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে একটা করে লাইক দিও আমাদের, পারলে সবার লাইভগুলোকে শোনার চেষ্টা করো, উৎসাহ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলো। আর কি কি ইনক্লুড করলে তোমাদের আরো ভালো লাগবে, কি কি ধরনের তোমাদের ইচ্ছে, কি কি কোয়ারি আছে, কোন কোন জিনিসগুলো সম্বন্ধে আমরা যদি আরো বেশি খোঁজ খবর নিয়ে তোমাদেরকে জানাই, তাহলে তোমাদের সুবিধা হবে, তোমাদের মনে অনেক হয়তো কোয়ারি আছে, সেটা বলো, ভালো লাগবে। শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.